স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের এই দিনে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে তার সূর্য সন্তানদের। সকালে আবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্মৃতিসৌধ শুধু ৭১-এর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার উপলক্ষই নয়, দেশ গড়ার অঙ্গীকারকে শানিত করারও প্রাঙ্গণ। ঘড়ির কাঁটা তখন ভোর ৬টা ছুঁই ছুঁই। জাতীয় স্মৃতিসৌধের সামনে পিনপতন নীরবতা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের অপেক্ষা। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিভিন্ন বাহিনীর প্রধানরা। এরপরে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। গত ৪৮ বছরে এদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক অর্জনকে সন্তোষজনক মন্তব্য করে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান বলছেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যেতে হবে আরও অনেক দূর। উন্নয়নকে জনমুখী এবং টেকসই করতে সামাজিক ন্যায় বিচার, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। সাভার থেকে প্রধানমন্ত্রী যান ধানমন্ডি ৩২ নম্বরে। শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান। স্বাগত ডক্টর মিজানুর রহমান। ৪৮ বছর পেরিয়ে ৪৯-এ পা রাখছে বাংলাদেশের অর্জনগুলোর মধ্যে আমরা অর্থনৈতিক অর্জনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধের একটা বড় জায়গা ছিল অসাম্প্রদায়িকতা। কারণ একটা সাম্প্রদায়িক অবস্থান থেকে আমরা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র যাতে পাই সেই ব্যাপারে অনেক বেশি আকাঙ্ক্ষা। সেইখানে অর্থনৈতিক মুক্তির দিকে যেইভাবে যেই গতিতে যাচ্ছে, যেই অবস্থানে আছে, একই সঙ্গে অসাম্প্রদায়িকতার দিকে আমরা একইভাবে যেতে পারছি কিনা? ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, ১৯৭১ সালে যখন ৭ই মার্চ জাতির জনক ভাষণ দেন, যেটা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, তার ভাষণে দুটি বিষয় আসছে। একটা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা শব্দটি জাতির জনক তার ভাষণে একবার ব্যবহার করেছেন, আর মুক্তির শব্দটি ব্যবহার করেছেন ৫ বার। সেই মুক্তি বলতে এই সকল কুপমণ্ডকতা থেকে মুক্তি, বৈষম্য থেকে মুক্তি, আমাদের পারস্পরিক বিদ্বেষ, হানাহানি অথবা যেগুলোকে আমরা বলি সামাজিক ভাবে মানুষকে নিপীড়ন, নির্যাতনের যে অনুষঙ্গগুলো ব্যবহৃত হয় সেগুলোর থেকে মুক্ত হওয়া। কিন্তু পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত সেখানে গিয়ে থাকেনি। কারণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন দেশটা পেলাম ১৯৭১ সালের, যেটা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস বিজয় হলো আমাদের। কিন্তু সেই বিজয়টা স্বাধীনতা আমাদেরকে দিল, কিন্তু এই মুক্তির অর্থাৎ দারিদ্র, নিরক্ষরতা, আমাদের পুষ্টিহীনতা, আমাদের পারস্পরিক যে বিদ্বেষ, আমাদের যে ধর্মীয় গোঁড়ামি, এগুলোর থেকে অর্থাৎ মনের দৈন্যতা থেকে বেরিয়ে আসার যে মুক্তি, সেই কাজটি কিন্তু জাতির জনক শেষ করতে পারেননি। কারণ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটির মধ্য দিয়ে আমাদের অর্জিত দেশ বাংলাদেশ, যেটা এটা আসলে বাংলাদেশ থাকে না, এটা আবার পূর্ব পাকিস্তানেই পরিণত হয়।
সেখানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বা মূল্যবোধের যত ধরনের অনুষঙ্গ যা কিছু নিয়ে আমাদের বাঙালিত্ব সব কিছুর বিরুদ্ধ শক্তি যেটা, সেটা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং সেটা দীর্ঘদিন সামরিক বেসামরিক বিভিন্ন দোলচালে শেষ পর্যন্ত এসে আমাদেরকে আসলে মুক্তির সংগ্রাম, যেটা মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক শৃঙ্খল থেকে মুক্তি, মনের দৈন্যতা থেকে মুক্তি, সেই কাজগুলো শুরু করেন আসলে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যখন আবার একটা দেশে গণতান্ত্রিক মূল্যবোধ অথবা যেটাকে আমরা বলি স্বাধীনতার মূল চেতনা, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ ধর্মকে আশ্রয় করে যে পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হলো, অর্থাৎ সেই বিভ্রান্তিকর দ্বিজাতি তত্ত্ব, হিন্দু একটা জাতি মুসলমান একটা জাতি, যার ভিত্তিতে দেশটা ব্রিটিশরা ভাগ করে গেছিল, তাই সেই ভুলটা সংশোধন করে আমরা যখন বাংলাদেশ করলাম, কিন্তু এই দেশেও দেখা গেল সেই পাকিস্তানি প্রেতাত্মাভূতরাই শেষ পর্যন্ত দীর্ঘদিন 22-23 বছর, প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে তারাই আবার ওই রাষ্ট্র ক্ষমতায় থাকলো এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের সাংস্কৃতিক যে আমাদের অনুষঙ্গগুলো আছে সেগুলোর পথ রুদ্ধ করার থেকে আরম্ভ করে, অর্থাৎ বাঙালিত্ব যত রকমের শত্রু যারা ছিল সব শত্রুরা সক্রিয় হয় এবং সে তাদেরকে প্রতিহত করা যায়নি এবং তারা এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতার সবকিছু দখল করে। পরবর্তী পর্যায়ে যেটা শুরু হয় সেটাও আবার থমকে দাঁড়ায় 2001 সালে এসে। 2001 সালে এসে আমরা যেটা দেখলাম যে সাম্প্রদায়িকতাকে আমরা বিদায় করেছিলাম, সেটা কিন্তু প্রচণ্ডভাবে দেখা দেয় 2001 সালের নির্বাচনের পরে, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে যেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের লোকদের একটা আধিক্য ছিল, সেখানে মানুষের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয় তার মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের এই মুক্তিযুদ্ধের যে মূল একটা স্লোগান, আমরা একটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একটা বাঙালি জাতি, সেটাকে আঘাত দেওয়া হয় এবং সেইটার ধারাবাহিকতায় দেশে ব্যাপকভাবে জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মীয় রাজনীতি এগুলোর উত্থান ঘটে এবং ঘটতে ঘটতে এমন একটা পর্যায়ে হয় যে বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনার যে জায়গাটা, বাঙালিত্ব, ধর্মনিরপেক্ষতা, একটা বহুবাচনিক সমাজ, সেটা হুমকির সম্মুখীন হয়। তো সেটা আমাদেরকে অব্যাহত থাকে 2007-08 সাল পর্যন্ত। পরবর্তী পর্যায়ে 2009 সালে আসলে প্রকৃতপক্ষে জাতির জনক যেরকম একটা মুক্তির সংগ্রামের কথা বলে গেলেন, অর্থনৈতিক মুক্তি, দেখেন আমাদের 35 বছর পর্যন্ত সময় লাগলো, মানে একেবারে 2008-09 সাল পর্যন্ত, 1971 সালতে আমাদের মাথাপিছু আয় মানে $750 বা এর আশেপাশে আসতে আমাদের সময় লেগে গেল 35 বছর। কিন্তু পরবর্তী এই মাত্র 10 বছরে এটাকে আমরা প্রায় এখন এর 3 গুণ আমরা করতে পারলাম, কারণ মানুষের মধ্যে এক ধরনের যে হতাশা কাজ করতো বা অর্থনৈতিক যে উন্নয়নের সাথে ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সরকারের আন্তরিকতা এবং সরকারের যে সম্পৃক্ততা, অর্থাৎ দেশকে দরদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করার দরকার, সেগুলো কিন্তু আমরা অতীতে দেখি নাই। যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিগত এক দশকে জাতির যে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের যে গতি, ডক্টর মিজানুর রহমান, আমরা দেখছি যে এই অর্জনগুলি সবই বাংলাদেশের যথেষ্ট ভালো। পার ক্যাপিটা ইনকামের দিক থেকে যদি বলি, আমাদের অর্থনীতি শক্তিশালী, 8-এর বেশি আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে, কিন্তু যখনই এই অর্থনৈতিক প্রবৃদ্ধিগুলি হয় তখন আবার সামাজিক ইন্ডিকেটরসগুলি দিকেও নজর বাড়ানো প্রয়োজন মনে করা হয়, যে ধনী এবং গরিবের পার্থক্যটা খুব বেশি হয়ে যাচ্ছে কিনা, গুড গভর্নেন্সের কোয়েশ্চেনটা ঠিক মতো হচ্ছে কিনা। আমরা কি অর্থনৈতিক উন্নয়নের দিকে জোর দিতে গিয়ে মানবিক উন্নয়নের জায়গাটায় সমন্বয় করতে পারছি কিনা? স্বাধীনতার 48 বছর উদযাপন নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ডক্টর মিজানুর রহমান। মিজানুর রহমান, যেটি বলছিলাম যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানবিক উন্নয়ন, সুশাসনের বেশ কিছু প্রশ্ন আছে যেগুলি যথাযথভাবে সমন্বয়ের উপরই আসলে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে অনেকাংশে। এই বিষয়গুলিতে বাংলাদেশ কতটুকু সচেতনভাবে এগিয়ে যাচ্ছে?
না, সেখানটায় যদি বলেন, হ্যাঁ, আমাদের যেভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যে আমরা পরিসংখ্যানগুলো দেই, সেদিক থেকে রাজনৈতিক উন্নয়ন যদি বলি, সেখানে তো আমাদের বলতে হবে আমাদের আরো ভালো করা উচিত ছিল। কিন্তু আপনি যদি সামাজিক ইন্ডিকেটর যেগুলো বলি, যে নারীর ক্ষমতায়ন, তারপরে দারিদ্র্যের সংখ্যা কমিয়ে আনা, স্কুলে ভর্তি হওয়া, স্বাস্থ্যের মানে সুযোগের কাছাকাছি যাওয়া, এই সকল, অথবা স্যানিটেশন, এগুলো অনেক ব্যাপারেই আমি তো মনে করি যে আমাদের এই সাউথ এশিয়ান কনটেক্সটে অথবা এই ল্যাটিন আমেরিকা, আফ্রিকার অনেক দেশের কনটেক্সটে আমরা গত 2-1.5 দশক ধরে যেভাবে এগোচ্ছি, আমি তো মনে করি যে আমাদের হয়তো আরো ভালো করলে ভালো হতো, কিন্তু আমরা অনেক দেশের, অর্থাৎ যেগুলোকে আমরা উন্নয়নশীল বা দরিদ্র দেশ বলছি, সেই তুলনায় কিন্তু আমরা অনেকটা এগিয়ে আসছি। এবং কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের চেয়ে, পাকিস্তানের তো আমরা সব দিকে এগিয়ে, কিন্তু ভারতের চেয়েও আমরা এগিয়ে আসি। এইগুলোতে আমাদের আত্মসন্তুষ্টির কোনো সুযোগ নেই, এটা আমি বলবো। কারণ আমাদেরকে আরো অনেক জায়গায় কাজ করতে হয়, বিশেষ করে বৈষম্য, যেটা আমাদের মুক্তিযুদ্ধের একটা অন্যতম যে চেতনা, যে একটা বৈষম্যহীন সমাজ, যেখানে আসলে সমাজতন্ত্রের কোথায় বলা হয়েছিল, তো সমাজতন্ত্র সেই অর্থে সেভাবে এখন আর সারা দুনিয়াতে কোথাও সেভাবে ব্যবহৃত হয় না। পুঁজিবাদী একটা সমাজ ব্যবস্থার মধ্যে সারা দুনিয়া চলে গেছে সেটা। তো সেইখানে বৈষম্য একেবারে একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। তো সেই দিকটাতে আমাদেরকে কাজ করতে হবে। ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের সামাজিক নিরাপত্তা যে বেষ্টনীটা, এটা অনেক বড়। একসময় এই দেশে কখনো চিন্তাও করা যায়নি বয়স্করা, বিধবারা, বা যারা শারীরিকভাবে কাজ করতে অক্ষম, বিভিন্ন রকমের ছোট নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বিভিন্ন রকমের, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যার অলমোস্ট 1/3 কাছাকাছি লোক কোনো না কোনোভাবে একটা সামাজিক নিরাপত্তার বেষ্টনীর ছোঁয়ার মধ্যে আছে। সেটা আরো ব্যাপক বাড়াতে হবে আমাদেরকে। আমাদের এই বৈষম্য যেটা আছে, একটা দেশের ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য থাকে, এটা যিনি সহগ দিয়ে দেখানো হয়, এটা যদি 0.5 এর বেশি হয়, তাহলে সেটা অসহনীয় মাত্রায় চলে যায়। তবে আমরা এখনো ওই মাত্রায় যাইনি, আমাদের তারপরে খুব কাছাকাছি 0.4746 এর মধ্যে আমরা অবস্থান আছে। আমাদেরকে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, সেটার দিকে এগোতে হবে। এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাজনীতিতে একটা স্লোগান আসছে যে শহরের সুযোগ সুবিধাগুলো গ্রামে নিয়ে যাওয়া। আসলে আমাদের গ্রামের যে জনগোষ্ঠী, তারা অনেক দিক থেকেই, যে আজকালকার আধুনিক রাষ্ট্রের আধুনিক শহরের যে সকল সুযোগ সুবিধা, এগুলোর থেকে বঞ্চিত হয়। তো সেদিক থেকে আমি মনে করি আমাদের এই পদক্ষেপটা যদি আমরা কার্যকর করতে পারি, অর্থাৎ গ্রামীণ দারিদ্র বিমোচন থেকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে গ্রামকে আকর্ষণীয় করার জন্য যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো যদি গ্রামে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই বৈষম্য, যেটা ধনী গরিবের বা গ্রামের শহরের, বড় শহরে ছোট শহরের যে বৈষম্য, সেটা কমে আসবে। কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে গেছে, আমি মনে করি যে এটা নিয়ে বিশ্লেষণ হওয়ার দরকার, যে আমাদের একটা গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় ট্রেডিশনাল যে সনাতনী গণতন্ত্রের যে চর্চা, এবং তার সাথে গণতন্ত্র চর্চার যে পন্থা উপায়গুলো, সেগুলো নিয়ে আমার মনে হয় এখন নতুন করে ভাবতে হবে। গণতন্ত্র বলতে বড় বড় জনসভা, মিছিল, হরতাল, অবরোধ, যেগুলোকে রাজনৈতিক কর্মসূচি বলি আমরা, সেগুলো একেবারে অকার্যকর, এবং এগুলো আর দুনিয়ার কোনো দেশে ওইভাবে বেশি জোরালো করা যাবে না। বাংলাদেশে তো নাই, কারণ বাংলাদেশে যখন মানুষ অর্থনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ব্যাপক সম্পৃক্ত হয়ে যাবে, ইতিমধ্যে যেটা হয়ে গেছে, ইচ্ছে করলে আর সনাতন পদ্ধতিতে লোক জড়ো করে মিছিল করা, লোক কেনা বলা হয় হরতাল দিয়ে, অবরোধ দিয়ে মানুষকে অবরুদ্ধ করে রাখা, এগুলোকে সনাতন যে ট্রেডিশনাল উইপন যেগুলোকে বলি গণতন্ত্রের প্রতিপক্ষ বা বিরোধীদের, সেগুলো অকার্যকর হয়ে গেছে। একটু নতুন গণতান্ত্রিক অর্ডারের মধ্যে আমরা যেটাকে বলি পোস্ট ডেমোক্রেসিক এরিনায় আমরা ঢুকে গেছি, যেখানে সামাজিক যোগাযোগ থেকে আরম্ভ করে, এবং মানুষ অত্যন্ত সচেতনভাবে এখন
তাদের নিজের পছন্দ মতো মিডিয়া, নিজের পছন্দ মতো তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। ডক্টর মিজানুর রহমান, এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেখানে আপনি যে বলছেন যে রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন যদি আসে, রাজনৈতিক কর্মসূচি কিভাবে পালন করবে সেইটার ব্যাপারে গুণগত পরিবর্তন আসে, সেটা যেমন রাজনীতির ক্ষেত্রে সত্য, একইভাবে সরকারের ক্ষেত্রে দখল, দুর্নীতি এবং সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যাতে জনগণ না পড়ে, তাহলে হয়তো আমার মনে হয় যে 50 বছর যখন আমরা উদযাপন করব, এই 2 বছরের মধ্যে এই জায়গাগুলিতে যদি উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করা যায় তাহলে 50 বছর উদযাপন অনেক বেশি। আমি যেটা বলছি 50 বছরের তো আমাদের আগামী বছরই 50 বছরের কাছাকাছি আমরা চলে যাচ্ছি, কিন্তু কাজটা করতে হবে। অবশ্যই আমাদের দুর্নীতি তো রয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে না। বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে ভোগান্তি, এগুলো অবশ্যই আমাদের কমাতে হবে। আর সাথে সাথে আমি যেটা বলছি যে গণতন্ত্রের চর্চার মধ্যে দেখেন, আমরা একদিকে প্রায় মিডিয়াতে, টক শোতে এখানে সেখানে বলছি যে দেশে গণতন্ত্রের চর্চার স্পেস কমে আসছে। মিজানুর রহমান, আমরাও চাই যে গণতন্ত্রের চর্চা আরো বিকশিত হোক, অর্থনীতির মতোই। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।